আজকের সংবাদ শিরোনাম। টিকা দেশে আসার পর সঠিকভাবে বিতরণের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ঘোষণা সৌদি সরকারের। মার্কিন রণতরীকে ধাওয়া করে তাড়িয়ে দিল রাশিয়া। রুশ ভ্যাকসিন বেশি কার্যকর, দামেও কম। নিষেধাজ্ঞা ব্যর্থ করে শত্রুদের পিছু হটাতে হবে, ইরানের সর্বোচ্চ নেতা। ভারতে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিভার। বাইডেনকে আমন্ত্রণ জানালো ইইউ। দিল্লি সরকার আলোর সরকার, এদের আর একটি ভোটও নয়, বললেন মমতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের টিকা দেশে আসার পরে মজুত, সরবরাহ ও সঠিকভাবে বিতরণের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে অনলাইনে সভায় সভাপতিত্ব করার সময় এই নির্দেশনা দেন। তিনি বলেন, একই সঙ্গে প্রধানমন্ত্রী টিকা কর্মসূচি পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনার ওপরও জোর দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী উৎপাদন থেকে শুরু করে মানবদেহে প্রয়োগ পর্যন্ত ভ্যাকসিনকে নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। বাংলাদেশে টিকাদান কর্মসূচির বা ইপিআই নেটওয়ার্কের আওতায় হিমাঙ্কের নিচে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও জীবন রক্ষাকারী ওষুধ রাখা সম্ভব। এদিকে সরকারের স্বাস্থ্য বিভাগ আজ জানিয়েছে, করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। অপরদিকে 2230 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট 6448 জন করোনা রোগী মারা গেলেন এবং মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 4,51,990 জনে। স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে, এ যাবৎ মোট সুস্থ হয়েছেন 3,66,877 জন করোনা রোগী। অপরদিকে সৌদি আরবের মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বিগত মাসগুলোর চেয়ে কিছুটা কম হলেও আবার তা বাড়তে শুরু করেছে। দেশটিতে মঙ্গলবার বিকেলে পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,55,489 জন। করোনা থেকে সুস্থ হয়েছে 3,43,816 জন এবং মারা গেছে 5,796 জন মানুষ। এদিকে দেশটিতে বসবাসকারী আক্রান্তদের সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। রাষ্ট্রীয় টেলিভিশন আল এখরাবিয়াকের বরাত দিয়ে আল আরাবিয়া এক প্রতিবেদনে জানায়, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সৌদিতে বসবাসকারী সবাইকে করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। কর্মকর্তারা আশা করছেন, আগামী 2021 সালের মধ্যে দেশের 70% মানুষকে এই ভ্যাকসিন দিতে পারবেন। সৌদি আরবের দৈনিক করোনা ভাইরাস সংক্রান্ত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আবদেল আলী জানান, ভ্যাকসিনগুলো নিরাপদ এবং কার্যকর হতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। অপরদিকে নিজেদের জলসীমায় প্রবেশ করা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রণতরীকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার রণতরী, এমন দাবি করা হয়েছে মস্কোর পক্ষ থেকে। ওয়াশিংটনের মিসাইল বিধ্বংসী অস্ত্র বহনকারী ইউএসএস জন এস ম্যাককেন রণতরীকে ধাওয়া করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জাপান সাগরে রাশিয়ার জলসীমায় প্রবেশ করার কারণে মস্কো ওই রণতরীকে ধাওয়া করে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার বিধ্বংসী রণতরী অ্যাডমিরাল ভিন্দ্রেদভ মৌখিকভাবে সতর্ক করে দেওয়ার পর মার্কিন জাহাজ ইউএসএস জন এস ম্যাককেন ওই এলাকা ত্যাগ করে বলে জানানো হয়েছে। সতর্ক করার পরপরই যুক্তরাষ্ট্রের রণতরীটি নিরপেক্ষ জলসীমায় চলে যাওয়া আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এই পরিপ্রেক্ষিতে কিছু জানানো হয়নি। ঐতিহাসিকভাবে স্নায়ুযুদ্ধে লিপ্ত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ ধরনের ঘটনা সাম্প্রতিককালে খুব একটা দেখা যায়নি। তবে দেশ দুটো যে সামরিক প্রতিযোগিতায় লিপ্ত সেটি আর বলার অপেক্ষা রাখে না। অপরদিকে করোনা মোকাবেলায় স্পুটনিক ভি ভ্যাকসিন 95% কার্যকর বলে দাবি করেছে রাশিয়া।
স্পুটনিক ভ্যাকসিন নিয়ে কাজ করা গবেষকরা বলছেন, দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে রোগী প্রথম ডোজ নেওয়ার 28 দিনে 91.4% কার্যকরের ফল পাওয়া গেছে। আর দ্বিতীয় ডোজের 42 দিনের মাথায় করোনা উপসর্গকে 95% কমিয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড RDIF এবং রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে কোভিড-19 ভ্যাকসিন 94.5% কার্যকরের দাবি করে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। বিশ্বব্যাপী যেসব কোম্পানি করোনার ভ্যাকসিন আবিষ্কারের কাজ করছে তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি কোম্পানি মডার্না। ফাইজারও নিজেদের ভ্যাকসিন 90% বেশি কার্যকর বলে জানিয়েছে। সবশেষ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার টিকা 70% কার্যকরের ঘোষণা দেয়। এর মধ্যেই মস্কো নিজেদের তৈরি স্পুটনিক ভি নিয়ে আবারও আসার কথা শোনালো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অন্যান্য ভ্যাকসিন থেকে স্পুটনিক ভির কার্যকারিতা বেশি, এমনকি দামেও তুলনামূলক কম। এর আগে অক্সফোর্ডও তাদের ভ্যাকসিনের দাম কম উল্লেখ করে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই টিকা নিতে পারবে জানায়। করোনা মহামারী মোকাবেলায় যতগুলো ভ্যাকসিন কাজ করছে তাদের মধ্যে প্রথমেই সফলতার কথা জানায় স্পুটনিক ভি। অপরদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, বিজাতীয়দের বিশ্বাস করা যায় না, তারা সমস্যার সমাধান করে দেবে এমন প্রত্যাশা সঠিক নয়। তিনি আজ মঙ্গলবার ইরানের সর্বোচ্চ অর্থনৈতিক সমন্বয় পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে কথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র দেশগুলো অপরাধ করেছে। তিনি বলেন, বহু বছর ধরে এই অপরাধ করা হচ্ছে, কিন্তু গত 3 বছরে তা বেড়েছে। আয়াতুল্লাহিল উজমা খামেনেই নিষেধাজ্ঞা মোকাবেলার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করতে গিয়ে প্রথম দিকে হয়তো সমস্যায় পড়তে হবে, কষ্ট হবে, কিন্তু প্রচেষ্টা, নতুন নতুন উদ্যোগ এবং সাহসিকতা ও দৃঢ়তার মাধ্যমে এই ধরনের সমস্যা মোকাবেলা করা সম্ভব হবে। প্রতিপক্ষ যখন তাদের নিষেধাজ্ঞার অকার্যকারিতা উপলব্ধি করবে তখন তারা এ থেকে পিছু হটবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিজাতীয়দের উপর আস্থা রাখা যাবে না, তাদের কথার উপর ভিত্তি করে কোনো পরিকল্পনা গ্রহণ করা যাবে না। তিনি ইউরোপীয় 3 দেশের সাম্প্রতিক ভিত্তিহীন কথাবার্তার প্রতি ইঙ্গিত করে বলেন, এ অঞ্চলে এদেশের সবচেয়ে বেশি হস্তক্ষেপ করছে, কিন্তু তারাই উল্টো ইরানের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলছে। ব্রিটেন ও ফ্রান্স মারাত্মক ধ্বংসাত্মক পরমাণু ক্ষেপণাস্ত্রের অধিকারী, জার্মানিও একই পথে এগোচ্ছে, কিন্তু তারা বলছে ইরান ক্ষেপণাস্ত্র রাখতে পারবে না। অপরদিকে ভারত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার। আবহাওয়া দপ্তরের দেওয়া খবর অনুযায়ী 25 নভেম্বর তামিলনাড়ুর মল্লমপুরম এবং পুদুচেরির কারাইকলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর 30টি দল তৈরি করা হয়েছে। এই ঘূর্ণিঝড় মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। NDRF এর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, 12টি দলকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে, আর 18টি দল অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে মোতায়েন করার জন্য তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সুরক্ষিত স্থানে স্থানান্তরিত করার পাশাপাশি উদ্ধার কাজের জন্য NDRF মোতায়েন করা হয়েছে। এক দলে প্রায় 35 থেকে 45 জন থাকে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তামিলনাড়ু পুদুচেরি উপকূলের দিকে এগিয়ে যাবে। এরই মধ্যে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে। 24 ও 25 নভেম্বর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরকারের তরফ থেকে 25 নভেম্বর জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশেও ঘূর্ণিঝড়ের মোকাবেলায় জোরে সোরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। অপরদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এক বৈঠকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন EU। তাকে আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল। 2021 সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ওই বৈঠক হওয়ার কথা ছিল। চার্লস মাইকেল এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। চার্লস মাইকেল বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা হয়েছে। তাকে আগামী বছর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আরও বলেছেন, করোনা ভাইরাস, জলবায়ু নিরাপত্তা ইস্যুতে একযোগে কাজ করার সময় এসেছে। আবারও একটি শক্তিশালী EU আমেরিকার জোট গড়ে তোলা হবে। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, দিল্লির সরকার আলুর সরকার, এদের আর একটি ভোটও নয়।
তিনি সোমবার বাঁকুড়া জেলার খাতড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, আগে আলু, পটল, পেঁয়াজ, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় আইনে রাজ্যের অধীনে ছিল, কিন্তু এখন দিল্লির সরকার কি করছে? আলু নিয়েও নিয়েছে। আলু নিয়ে কি করবে জিজ্ঞেস করুন। দিল্লি সরকার আলুর সরকার, সব আলু নিয়ে চলে যাবে। আপনারা আলু সেদ্ধ ভাতও আর খেতে পারবেন না। এই আইন দিল্লি তৈরি করেছে, এদের আর একটি ভোটও নয়, এটা মাথায় রাখবেন। মমতা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে আরো বলেন, আমি কোথায় বাঁকুড়ার পেঁয়াজ তৈরি করছি? আলু এর সময় কত দামে কত লোক পায়, কিন্তু সব আলু নিয়ে পালিয়ে গেছে। কতগুলো কালোবাজারি জেতাদারদের স্বার্থে আইন তৈরি করে দিয়েছে। ওরা চাষিদের সব কেড়ে নেবে, দলিতদের সব কেড়ে নেবে, উপজাতিদের সব কেড়ে নেবে, সংখ্যালঘুদের সব কেড়ে নেবে। আর ক্ষমতায় এসেই বলবে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি চাই, বাবার প্রমাণপত্র দাও, মায়ের প্রমাণপত্র দাও, ঠাকুমার প্রমাণপত্র দাও, ঠাকুর দাদার জন্মের প্রমাণপত্র দাও, তা না হলে তুমি বাংলা থেকে বেরিয়ে যাও। এই তো এদের কাজ। কাজেই মনে রাখবেন, আলুও নিয়ে নিয়েছে, কৃষকদের ধানও নিয়ে নিয়েছে। কৃষক বিক্রি করবে ধান, কিন্তু কালোবাজারিরা লুটে নেবে। আলু লুটে নিয়েছে, পেঁয়াজ লুটে নিয়েছে। যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে 2-3 মাস বাদে দেখবেন আলু পেঁয়াজের দাম কোথায় গিয়ে দাঁড়ায়। আমাদের রাজ্যের হাতে এসব ছিল, আমরা দিতাম সস্তায়, কিন্তু এখন সব নিয়ে নিয়েছে দিল্লির সরকার। মমতা কেন্দ্রিক সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন, কি করবে, এত খেয়েও পেট ভরছে না? খেতে খেতে দানব দৈত্য তৈরি হয়েছে ওরা, এত কিছুতেও পেট ভরছে না। এখন বলছে আলু চাই, পটল চাই, চাল চাই, পেঁয়াজ চাই, ওদের সব চাই। সব চাই করতে করতে মানুষের জন্য কিচ্ছু নাই। ওরা সারা বছর কিছুই দেবে না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।